জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো দেখো, আজকে আমরা এসএসসি জিডি 2026কে টার্গেট রেখে কি বললাম, এসএসসি জিডি 2026কে টার্গেট রেখে নেতাজি যে সুভাষচন্দ্র ব্যাচ আমাদের তোমাদের স্পেশালি তোমাদের জন্য যে লঞ্চ করা হয়েছে, সেখান থেকে আমরা যদি দেখি আজকে ভূগোলের গঙ্গা রিভার বা গঙ্গা নদী সম্পর্কে তোমাদের আজকে আমি বিস্তারিতভাবে জানাবো। প্লাস তোমাদের গুরুত্বপূর্ণ কিন্তু এমসিকিউ রয়েছে তারই সঙ্গে। কি বললাম, গঙ্গা নদী সম্পর্কে আমাদের ফুলফিল কনসেপচুয়াল ক্লাস থাকবে, প্লাস শেষে আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়েও কিন্তু আমরা এই ক্লাসের শেষে আলোচনা করব। তো তাই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ক্লাসটি কেউ স্কিপ না করে পুরো ক্লাসটি দেখার চেষ্টা করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, ঠিক আছে? তো দেখো, গঙ্গা হলো ভারতের প্রধান নদী, আমরা সকলেই জানি, যার দৈর্ঘ্য যদি আমাদের বলা হয় 2525 কিলোমিটার, তাই না? গঙ্গা নদীর দৈর্ঘ্য 2525 কিলোমিটার, আর গঙ্গা হলো ভারতের প্রধান নদী। এই যে গঙ্গার তোমরা লেন্থ যদি দেখতে চাও, এটা হচ্ছে আমাদের কি গঙ্গার প্রধান নদী। কি বললাম, গঙ্গা আমাদের বা ভারতের প্রধান নদী। এই যে গঙ্গা নদীর প্রবাহ পথ যদি আমরা দেখি, বা এখানেও রয়েছে আমাদের গঙ্গা নদী, ঠিক আছে? চিত্রের মাধ্যমে তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো এই হলো আমাদের গঙ্গা নদীর লেন্থ বা দৈর্ঘ্যটা তোমরা দেখতে পাচ্ছ মানচিত্রের মাধ্যমে। গঙ্গা একটি কি নদী? আন্তর্জাতিক নদী। যে নদী একটি দেশ থেকে আরেকটি দেশের মধ্যে প্রবেশ করে তাকে আমরা আন্তর্জাতিক নদী বলি, কারণ গঙ্গা যদি আমরা দেখি ভারতবর্ষ থেকে বাংলাদেশে কিন্তু প্রবাহিত হয়েছে। তো দেখো, গঙ্গা নদী সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখো, উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের অন্তর্গত। উত্তরাখণ্ড আমরা জানি সকলেই যে উত্তরাখণ্ড কুমায়ুন হিমালয়ে অবস্থিত, কারণ এর আগের ক্লাসে ভারতের যে ভূপ্রকৃতি সেই ক্লাসে প্রথম যে আমাদের অংশটা ছিল, কারণ ভূপ্রকৃতিকে আমরা টোটাল 7টা ভাগ করেছি। এই প্রথম ভাগটি বা অংশের মধ্যে আমাদের কি ছিল? উত্তরে পার্বত্য অঞ্চল। এই উত্তর পার্বত্য অঞ্চলে আমি তোমাদের করিয়েছি যে উত্তরাখণ্ড রাজ্যের অপর নাম হচ্ছে কুমায়ুন হিমালয়, তাই তো? উত্তরাখণ্ড রাজ্যের অপর নাম কি বলেছিলাম? কুমায়ুন হিমালয়। তো দেখো, উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের অন্তর্গত উত্তরকাশী জেলার থেকে, কোথায়? উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার থেকে গঙ্গোত্রী হিমবাহর গোমুখ গুহা থেকে কিন্তু গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে, মানে এখান থেকে তার সোর্স, ঠিক আছে? এখান থেকে গঙ্গা নদীটা বেরিয়েছে। এরপরে দেখো, এই গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য, গঙ্গা নদীর টোটাল যদি আমরা দৈর্ঘ্য দেখি 2525 কিলোমিটার, বোঝা গেল? 2525 কিলোমিটার। আর পশ্চিমবঙ্গে রয়েছে 520 কিলোমিটার। তাই গঙ্গাকে যদি আমরা দেখি, গঙ্গা হচ্ছে ভারতের প্রধান নদী। এছাড়াও যদি আমরা দেখি, গঙ্গা হলো পশ্চিমবঙ্গেরও কিন্তু প্রধান নদী। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি না, গঙ্গা কোন কোন রাজ্যের উপর দিয়ে আমাদের প্রবাহিত হচ্ছে, প্রথমে দেখব উত্তরপ্রদেশ, প্রথমে কি দেখব? উত্তরপ্রদেশ দেখব, উত্তরাখণ্ড, তারপর হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ, তারপর আমাদের বিহার, তারপর পশ্চিমবঙ্গ হয়ে শেষে আমরা যদি দেখি বাংলাদেশে পতিত হয়েছে আরেকটি শাখা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গিয়ে বে অফ বেঙ্গলে গিয়ে পতিত হয়েছে। তাহলে কি বললাম? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, এই কয়েকটা রাজ্যের উপর দিয়ে কিন্তু গঙ্গা প্রবাহিত হয়েছে, বোঝা গেল? এবার দেখো, গঙ্গাকে কেন আমরা প্রধান নদী বা গঙ্গাকে কেন আমরা আদর্শ নদী বলি? কারণ গঙ্গা নদী ভারতের আদর্শ নদী। তো গঙ্গাকে কেন আমরা আদর্শ নদী বলবো? দেখো, গঙ্গার যে 3টি দিক সেটা খুবই স্পষ্টভাবে বোঝা যায়। আর যে নদীর 3টি দিক থাকে বা ধাপ থাকে তাকেই আমরা আদর্শ নদী বলতে পারি। গঙ্গার 3টি সেই ধাপ কি কি একে একে আমরা দেখে নিই। দেখো, গঙ্গার হচ্ছে উচ্চগতি বা প্রথম ধাপ গঙ্গার রয়েছে, সেটা হচ্ছে দেবপ্রয়াগ থেকে হরিদ্বার পর্যন্ত। দেবপ্রয়াগ থেকে কোথায়? হরিদ্বার পর্যন্ত, যেটা গঙ্গা কি করে? ক্ষয় কাজ করে। অ্যাকচুয়ালি আমরা জানি যে নদীর 3টি কাজ, ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ। কি বললাম? নদী টোটাল 3টে কাজ করে। কি কি কাজ? একটা হচ্ছে প্রথমে ক্ষয় করে, এবং ক্ষয় করা এই পলি বালি কাপড়গুলোকে বয়ে নিয়ে যাবে, বয়ে নিয়ে গিয়ে এক জায়গার মধ্যে বা নিম্নভূমির মধ্যে কি করবে? এটাকে জমা করবে বা সঞ্চিত করবে। তো নদীর 3টা কাজ। তো গঙ্গা এখানে 3টে কাজ করেছে।
একটা হচ্ছে প্রথমে যেটা দেখব যে ক্ষয়কাজ করবে, তারপর দেখব যে লম্বা সময়টা ধরে বহন করে নিয়ে যাবে এবং দেখব বে অফ বেঙ্গলের দিকে বিভিন্ন ধরনের বদ্বীপ গড়ে উঠবে। তো নদীর তিনটা কাজ হয়ে গেল, গঙ্গা নদীরও সেম তিনটি কাজ, ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ, বোঝা গেল। এবার দেখো তো গঙ্গার উচ্চ গতিটা খুব সুন্দরভাবে লক্ষ্য করা যায়। এরপরে দেখো গঙ্গার কি রয়েছে, মধ্যগতিও কিন্তু রয়েছে, যেটাকে আমরা দ্বিতীয় ধাপ বলবো। এই দ্বিতীয় ধাপটা কি, হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত, হরিদ্বার থেকে কি বললাম, রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার হচ্ছে এটা দ্বিতীয় দিক বা দ্বিতীয় ধাপ। তো গঙ্গা এই হরিদ্বার থেকে রাজমহল পর্যন্ত কি করে, গঙ্গার যে এই যে ক্ষয়কার্যের ফলে পলি বালি কাকর, ঠিক আছে, এগুলোকে বহন করে এবং শেষে কি করবে দেখো, এই যে নিম্নগতি বা আমরা বলতে পারি তৃতীয় ধাপ যেটাকে, সেটা রাজমহল থেকে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর পর্যন্ত এটা কি করবে, সঞ্চয় করবে, ঠিক আছে, বা এটা কি রেখে দেওয়া। এবার দেখো গঙ্গায় যে সঞ্চয় কাজ হচ্ছে, গঙ্গার সঞ্চয় কাজের ফলে বিভিন্ন কিন্তু বদ্বীপ গড়ে উঠছে, বোঝা গেল। গঙ্গার বিভিন্ন জায়গায় বদ্বীপ কিন্তু গড়ে উঠেছে মোহনার শেষে, যেখানে নদী এসে সমুদ্রের কাছে মিশে, তো সমুদ্রের বিভিন্ন এলাকায় বা নদীর যেখানে গিয়ে পতিত হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের বদ্বীপ কিন্তু গড়ে উঠেছে, ঠিক আছে। যেমন একটা হচ্ছে নতুন দ্বীপ যদি আমরা বলি নিউমুর দ্বীপ, ঠিক আছে, এখন বর্তমানে নতুন দ্বীপের একটা সৃষ্টি হচ্ছে যার নাম হচ্ছে নিউমুর দ্বীপ। এবার দেখো গঙ্গা যখন আমাদের পশ্চিমবঙ্গে ঢুকছে, ঠিক আছে, গঙ্গা যখন আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে যাচ্ছে তখন গঙ্গার মধ্যে একটা বাঁধ রয়েছে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ বাঁধ, ঠিক আছে, যার নাম হচ্ছে ফারাক্কা বাঁধ। যার নাম কি বাঁধ, ফারাক্কা বাঁধ। ফারাক্কা বাঁধ অ্যাকচুয়ালি আমরা যদি দেখি মুর্শিদাবাদ জেলার মধ্যে অবস্থিত। দেখো গঙ্গা নদী যখনই আমরা যদি দেখি, এই কালিটা দিয়ে ভালো বোঝা যাচ্ছে না তাই আরেকটি কালি নিলাম। তো দেখো গঙ্গা দুটি ভাগে মুর্শিদাবাদ থেকে বিভক্ত হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে বাংলাদেশে আর একটা আমাদের পশ্চিমবঙ্গ হয়ে বে অফ বেঙ্গলে, ঠিক আছে। তো গঙ্গার এই মাঝখানের জায়গাটার মধ্যে একটা বাঁধ নির্মাণ করা হয়েছে, যেটা হচ্ছে সবথেকে আলোচিত বাঁধ, যেটা আমরা সকলে জানি ফারাক্কা বাঁধ, তাই না। 2.2 কিলোমিটার এই ফারাক্কা বাঁধের কিন্তু দৈর্ঘ্য, ঠিক আছে, 2.2 কিলোমিটার, বোঝা গেল। এবার দেখো এইখানে ফারাক্কা বাঁধ রয়েছে যেটা, এবার ফারাক্কা বাঁধ কিসের জন্য আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, কারণটা আমরা এখনই দেখে নেব বা জেনে নেব, ঠিক আছে। ওকে, দেখো ফারাক্কা বাঁধের অবস্থান কিন্তু আমি বলেই দিলাম। ফারাক্কা বাঁধের অবস্থান যদি আমরা দেখি, কি বললাম, মুর্শিদাবাদ জেলা। ফারাক্কা বাঁধের অবস্থান কি বললাম, মুর্শিদাবাদ জেলার। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি মুর্শিদাবাদের ধুলিয়ানে এসে এই গঙ্গা নদীটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কী বললাম, মুর্শিদাবাদের ধুলিয়ানে এসে গঙ্গা নদী দুভাগে বিভক্ত হয়ে গেল। এবার এই দুই ভাগে বিভক্ত হওয়ার এই জায়গার মধ্যে ফারাক্কা বাঁধটা বা গেটটা রয়েছে। দেখো এর গেট সংখ্যা বা দরবার সংখ্যা যদি আমরা দেখি 109টা, খুবই গুরুত্বপূর্ণ। মোট দৈর্ঘ্য 2.2 কিলোমিটার এই ফারাক্কা বাঁধের। এবার দেখো ফারাক্কা ব্যারেজের কাজ শুরু হয়েছিল 1961 সালে এবং শেষ হয়েছিল 1975 সালে, এগুলো আমাদের পরীক্ষায় আসে। এবার ফারাক্কা বাঁধ যে তৈরি হবে এর মূল লক্ষ্যটা কী ছিল, ফারাক্কা বাঁধ এখানে কেন তৈরি হলো, এটাই তো মেন পয়েন্ট। কেন তৈরি হবে ফারাক্কা বাঁধ, এখানে জল যাচ্ছে যেভাবে সেভাবে যাক না, কিন্তু এখানে একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেটা কি, ভাগীরথী এবং হুগলি নদীতে জলের স্রোত বাড়ানো এবং কলকাতা বন্দরকে নৌবহরযোগ্য করে তোলার জন্য এই ফারাক্কা বাঁধটা কিন্তু নির্মাণ করা হয়েছিল। এবার দেখো তোমাদের এখানে আরেকটি কথা বলে রাখি। এবার দেখো এদিক দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে, একটা গেল আমাদের বে অফ বেঙ্গলের উপর দিয়ে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে, আরেকটা গেল কোথায়, বাংলাদেশে প্রবেশ করলো। এবার দেখো আমরা যদি দেখি কলকাতা বন্দরটা না, ঠিক আমরা যদি দেখি সমুদ্রের মধ্যে নয়, কলকাতা বন্দরটা সমুদ্রের মধ্যে নয়, তাহলে কোথায়, কলকাতা বন্দরটা অ্যাকচুয়ালি একটা নদী বন্দর এই জায়গার মধ্যে রয়েছে। কোন জায়গায়, এই জায়গার মধ্যে রয়েছে কলকাতা বন্দর, তো একটা নদী বন্দর, ঠিক আছে। এবার দেখো গঙ্গা নদী যখনই আমাদের মুর্শিদাবাদ জেলায় আসলো, গঙ্গার নাম কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, গঙ্গার নাম হয়ে যাবে ভাগীরথী। প্রথমে এর নাম কি হবে, ভাগীরথী, বোঝা গেল, প্রথমে এর নাম হবে ভাগীরথী। এবং যখনই এটা নদিয়া, ঠিক আছে, নদিয়া জেলায় চলে আসবে, নদিয়া জেলায় মায়াপুর
মায়াপুরে যখনই চলে আসবে তখন এর নাম হয়ে যাবে হুগলি। বোঝাতে পারলাম? যখন গঙ্গা মুর্শিদাবাদ জেলা চলে আসবে, মুর্শিদাবাদ হয়ে পশ্চিমবঙ্গ হয়ে যেটা বে অফ বেঙ্গলে যাবে, আর একটা চলে যাবে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে। বাংলাদেশে যখনই চলে যাবে গঙ্গা তখনই এর নাম হয়ে যাবে পদ্মা, আর পশ্চিমবঙ্গের উপর দিয়ে যখনই বয়ে যেতে থাকবে তখনই প্রথমে এর নাম হবে ভাগীরথী এবং শেষে এর নাম হবে হুগলি। মানে নদিয়ার পর থেকে, এটা মায়াপুরের পর থেকে, মায়াদ্বীপ থেকে, মায়াপুর থেকে শুরু করে বে অফ বেঙ্গল পর্যন্ত এর নাম হবে হুগলি। তো দেখো এই যে এখানে এই হুগলি নদীতে যদি আমরা দেখি কলকাতা বন্দর রয়েছে, ঠিক আছে, হুগলি নদীতে কলকাতা বন্দর রয়েছে। এই কলকাতা বন্দরের মধ্যে যাতে নৌবহর চলাচল করতে পারে, বড় বড় জাহাজ আসতে পারে, সেই জন্য এই বাঁধটা কিন্তু নির্মাণ করা হয়েছিল। বোঝা গেল? তো এই বাঁধের মাধ্যমে কি করা হয়, জল আটকে রাখা হয় এবং 40% জল যদি আমরা দেখি বাংলাদেশকে দেওয়া হয় 40%, আর 60% জল কিন্তু ভারতের এখানে রেখে দেওয়া হয়। তো এখানে আরেকটা রাখার একটা সুন্দর কৌশল হলো কি, এই যে গেটগুলো যখনই ছাড়া হবে ফুল দ্রুত বেগে চলে আসবে জলটা, এবং এই যে নদীর মধ্যে বিভিন্ন ধরনের নোংরা জমে থাকে, তো সঙ্গে সঙ্গে যখন স্পিডে জলটা চলে যাবে তখন কি হবে, এই যে নোংরা আবর্জনা যত কিছু আছে জিনিস সবগুলো কিন্তু একবারে বয়ে নিয়ে সমুদ্রে গিয়ে চলে যাবে। ঠিক আছে, তার মানে নদীটাও সাফ হয়ে গেল, আর এখানে যে গঙ্গা নদীর যে জলপ্রবাহটা সেটাও মানে ঠিক মতো থেকে গেল। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের মেন কারণ। এবার দেখো কি রয়েছে, ফারাক্কা চুক্তি। এবার দেখো ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ফারাক্কা চুক্তি হবে। কি বললাম, ভারত এবং বাংলাদেশের মধ্যে ফারাক্কা চুক্তি হবে, যেটা হচ্ছে 12ই ডিসেম্বর 1996 সালে। বোঝা গেল? এই চুক্তি অনুসারে কেবলমাত্র 40% জল ফারাক্কা ব্যারেজের মাধ্যমে বাংলাদেশ ব্যবহার করতে পারবে, ঠিক আছে, আর 60% তাহলে আমরা পাবো। বোঝা গেল? নেক্সট দেখো গঙ্গার ডান তীরের উপনদীগুলি হলো। দেখো গঙ্গার ডান তীরে ধরো নদীটা এইদিকে প্রবাহিত হচ্ছে, এইদিকে ফ্লো হচ্ছে, তো এটা হয়তো ডান দিক, এটা হলো বাম দিক। মানুষের যেমন এটা ডান দিক, এটা বাম দিক, তো এইদিকে নদী প্রবাহিত হলে এটা ডান দিক, এটা বাঁ দিক, ঠিক আছে। তো এইদিকে ধরো নদীটা প্রবাহিত হচ্ছে, তো এটা ডান দিক, আর এটা কি, এটা হচ্ছে বাম দিক। এবার ধরো এখানে তোমাদের একটা প্রশ্ন করি আমি, যে এখানে উপনদী কাকে বলে? এটা ধরো আমাদের মূল নদী, এটা হচ্ছে গঙ্গা আমাদের কি মূল নদী। এবার ছোট ছোট অনেক নদী এসে, এটা ধরো যমুনা এসে গঙ্গাতে এসে মিশলো, তো এই যে এটা হয়ে গেল উপনদী। বোঝা গেল? ধরো এখান থেকে ঘরঘোড়া আসলো, এখান থেকে কোশি আসলো, কি বললাম, এখান থেকে ঘরঘোড়া আসলো, এখান থেকে কোশি আসলো, তো এগুলো হচ্ছে কি গঙ্গার উপনদী। বোঝা গেল? এবার দেখো গঙ্গার নদী বয়ে চলছে, ঠিক আছে, এর গঙ্গা থেকে একটা শাখা বের হলো, এই দিক থেকে শাখা বের হলো, মানে এইখান থেকে নদী আরও ছোট ছোট নদী বের হলো, তো এগুলোকে আমরা কি বলবো, শাখা। বোঝা গেল? তো এই হচ্ছে বিষয়। তো দেখো গঙ্গার ডান তীরের উপনদীগুলি হলো, মানে গঙ্গার এই সাইডের, এইদিকে তো গঙ্গা প্রবাহিত হচ্ছে, ধরো এইদিকে গঙ্গা প্রবাহিত হচ্ছে, তো গঙ্গার এই সাইডের নদীগুলো হচ্ছে আমাদের কি ডান তীরের নদী, আর এইদিকে নদীগুলো হচ্ছে বাম তীরের নদী। বোঝা গেল? তো ডান তীরের নদী কী কী রয়েছে দেখো, ডান তীরে রয়েছে যমুনা, সোন, ময়ূরাক্ষী, অজয়, দামোদর। ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। গঙ্গার ডান দিক এবং বাম দিকের কিন্তু আসে, পরীক্ষায় আসে যে গঙ্গার কোনটি ডান দিকের নদী। এবার দেখো গঙ্গার বাম তীরের উপনদীগুলি কী কী, ঘরঘোড়া, গণ্ডক, কোশি, গোমতী, রামগঙ্গা, বুড়ি গণ্ডক, এগুলো হচ্ছে গঙ্গার কি বললাম উপনদী বাম তীরের। এবার দেখো পঞ্চপ্রয়াগ, এখানে আমরা দেখতে পাচ্ছি পঞ্চপ্রয়াগ, এখানে গঙ্গা নদীর বিভিন্ন নদী একসঙ্গে মিলিত হয়ে এই প্রয়াগগুলো সৃষ্টি করেছে, যেগুলো পঞ্চপ্রয়াগ নামে পরিচিত। অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন নদী তো বলবো না, এখানে 5টা নদী এক জায়গায় এসে মিলিত হয়েছে, যার নাম হচ্ছে পঞ্চপ্রয়াগ। প্রথমে দেখো কি রয়েছে, দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ এসএসসি জিডির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু বারবার আসে দেবপ্রয়াগ। ভাগীরথী প্লাস অলকানন্দা, এই যে দেখো এখানে কি রয়েছে দেবপ্রয়াগ, এটা কি ভাগীরথী প্লাস এই যে মেন নদীটা, এটা যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের কি অলকানন্দা। তো অলকানন্দা আর ভাগীরথী এক জায়গায় কি হলো, নাম নিল দেবপ্রয়াগ, এবং দেবপ্রয়াগ থেকে এর নাম কিন্তু গঙ্গা, তার আগে এর নাম কিন্তু গঙ্গা নয়। এরপরে দেখো রুদ্রপ্রয়াগ, কি প্রয়াগ রয়েছে,
মন্দাকিনী এবং মন্দাকিনী বা কালীগঙ্গা ইয়েস, এবং অলকানন্দা। তো মন্দাকিনী এটা রয়েছে, কি রয়েছে, মন্দাকিনী রয়েছে, এই যে গঙ্গোত্রী প্লাস হচ্ছে অলকানন্দা। এরপরে দেখো কর্ণপ্রয়াগে কী রয়েছে, পিন্ডার বা স্পিন্ডার অলকানন্দা, এই যে কর্ণপ্রয়াগ, ঠিক আছে। এরপরে আমরা যদি দেখি নন্দপ্রয়াগ, নন্দাকিনী এবং অলকানন্দা, এই যে নন্দপ্রয়াগ তোমরা দেখতে পাচ্ছ। আর একটা রয়েছে সেটা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ বা কৃষ্ণপ্রয়াগ, ধৌলিগঙ্গা এবং সরস্বতী প্লাস অলকানন্দা, এই যে বিষ্ণুপ্রয়াগ, ধৌলিগঙ্গা, ঠিক আছে। তো দেখো এখানে দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই প্রয়াগগুলো কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা সকলেই খাতায় নোটস করে কিন্তু রাখবে, ঠিক আছে। বা আমি পিডিএফস দিয়ে দিব, তোমরা পিডিএফগুলো ভালো করে দেখে নেবে। ওকে, এবার দেখো গঙ্গার উল্লেখযোগ্য উপনদী এবং সংযোগস্থল। গঙ্গার বিভিন্ন উল্লেখযোগ্য উপনদী এবং সংযোগস্থল। এবার দেখো গঙ্গা প্লাস ঘরঘরা কোথায় এসে মিলিত হচ্ছে, কোথায় এসে তারা একত্রিত হচ্ছে, এটাও কিন্তু মিলনস্থলগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো ঘরঘরা প্লাস গণ্ডক কোথায় আসে মিলিত হয়, চোপড়ার কাছে। চোপড়া কোথায় অবস্থিত, বিহার রাজ্যে অবস্থিত। এরপরে দেখো গঙ্গা প্লাস গণ্ডক কোথায় এসে মিলছে, হাজিপুর, এটাও কিন্তু বিহারে অবস্থিত। নেক্সট দেখো গঙ্গা প্লাস যমুনা কোথায় এসে মিলিত হচ্ছে, এলাহাবাদ, যেটাকে আমরা প্রয়াগ বা ত্রিবেণী সঙ্গম বলি। এরপরে দেখো কি রয়েছে, গঙ্গা প্লাস সোন এক জায়গায় মিলিত হচ্ছে, যার নাম হচ্ছে পাটনা, বিহার রাজ্যের মধ্যে অবস্থিত। এরপরে দেখো ভাগীরথী গঙ্গা প্লাস ময়ূরাক্ষী এক জায়গায় এসে মিলিত হচ্ছে, যার নাম হচ্ছে কান্দি। কান্দি কোথায় অবস্থিত, মুর্শিদাবাদ জেলা। এরপরে দেখো গঙ্গা ভাগীরথী বা গঙ্গার আরেক নামেই হচ্ছে ভাগীরথী প্লাস অজয় এক জায়গায় মিলিত হচ্ছে, যার নাম হচ্ছে কটোয়া, এটা কিন্তু বর্ধমান জেলার মধ্যে অবস্থিত। এরপরে দেখো হুগলি দামোদর, বা হুগলি না থেকে যদি এখানে গঙ্গা থাকতো, গঙ্গা দামোদর কমলপুর উলুবেড়িয়ার নিকটে কিন্তু মিলিত হচ্ছে। তো এগুলো হচ্ছে একটা মিলন ক্ষেত্র, ঠিক আছে। নেক্সট দেখো গঙ্গার উপনদী সমূহের সংক্ষিপ্ত বিবরণ। গঙ্গার যে বিভিন্ন উপনদী রয়েছে, চম্বল, যমুনা, সোন, ঘরঘরা, কোশি, ঠিক আছে, এই যে উপনদীগুলো রয়েছে, এই উপনদীগুলো সম্পর্কে আমরা ডিটেলসে একটু জানবো। কারণ এই যে দেখো চম্বল নদী কোথা থেকে উৎপত্তি লাভ করলো, যমুনা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করলো, এই যমুনার আবার কী কী উপনদী রয়েছে, শাখা নদী রয়েছে, তো এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো এগুলোও কিন্তু আমাদের এখন আলোচনা করব, ঠিক আছে। দেখো যারা তোমরা এক্সাম দেবে, বিভিন্ন চাকরি এক্সাম, তাদের জন্য কিন্তু গঙ্গা নদী থেকে কিন্তু পড়ে যেতেই হবে, কারণ গঙ্গা নদী ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের একটা নদী। এইখান থেকে কিন্তু প্রশ্ন বারবারই আসে, তোমরা নিজেরাই লক্ষ্য করেছো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটেছো, দেখবে যে গঙ্গা নদীর থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়। এবার দেখো গঙ্গা নদী সম্পর্কে বলার পরেও দেখো আমাদের কিন্তু রুটিন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যারা তোমরা এসএসসির জন্য খাটছো, এসএসসি জিডির জন্য খাটছো, তাদের রুটিন দেওয়া হয়েছে, বা যারা তোমরা ডাব্লিউপি কনস্টেবলের জন্য খাটছো, তোমাদেরও কিন্তু রুটিন দেওয়া হয়ে গেছে। তোমরা অবশ্যই সেই রুটিনসটা দেখবে, আমাদের প্লেলিস্টে গিয়ে দেখবে যে রুটিন বলে একটা ভিডিও রয়েছে, সেখানে তোমরা রুটিনটা দেখবে। এছাড়াও আমরা এসএসসি জিডির জন্য কার্গিল ব্যাচ কিন্তু লঞ্চ করেছি, পেইড কার্গিল ব্যাচ অনলাইনে। প্রত্যেক দিন তোমরা সন্ধ্যার 7টার সময় ক্লাস কিন্তু করতে পারবে। প্রত্যেক দিন ক্লাস হয়, 2টো করে ক্লাস হয়, 2.5 ঘন্টা ক্লাস হবে, ঠিক আছে। প্রত্যেক দিন ক্লাস তোমাদের জন্য আমরা জাস্ট রেখেছি 599 টাকা অনলি, ঠিক আছে, যাতে তোমরা সকলেই করতে পারো, এই পেড ব্যাচটা নিতে পারো, পারচেস করতে পারো। তার জন্য আমরা মাত্র 599 টাকায় রেখেছি এই কার্গিল ব্যাচ, ঠিক আছে। 2026কে টার্গেট রেখে এসএসসি জিডির রেগুলার ক্লাস হবে, রেগুলার, কোনো দিন হবে না, অফ হবে না, ঠিক আছে, রেগুলার ক্লাস হবে, ঠিক আছে। তোমরা যারা পারচেস করতে চাও তাদের জন্য আমি নাম্বারটা বলে দিচ্ছি, এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। নাম্বারটা হলো 9545116660। এই নাম্বারে তোমরা অবশ্যই কল করে নেবে, এবং বিস্তারিতভাবে কিছু জানা থাকলে সেটাও জানতে পারো।
ঠিক আছে। এই যে তোমরা এই 599 টাকা পারচেস করেই তোমরা আমাদের 5-এর পাঠশালা যে ওয়েবসাইট রয়েছে সেখানেও তোমরা যুক্ত হতে পারো, এবং সেখানে বিভিন্ন ধরনের যে এক্সামের উপর ভিত্তি করে যে আমাদের মক টেস্টগুলো রয়েছে সেখানেও তোমরা সেই মক টেস্টগুলো দিতে পারো। এসএসসি জিডির বিভিন্ন মক টেস্ট দেওয়া রয়েছে, প্রিভিয়াস ইয়ার্স থেকে শুরু করে সব কিছু মক টেস্ট সেখানে দেওয়া আছে, সেখানেও তোমরা গিয়ে কিন্তু মক টেস্ট দিতে পারো ফ্রিতে গিয়ে। ঠিক আছে, যারা তোমরা মানে পারচেস করবে তাদের জন্য এটা আর কি বলছি। ঠিক আছে, এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, বাংলা ডিফেন্স একাডেমি বলে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানেও কিন্তু তোমরা যুক্ত হতে পারো। বোঝা গেল? তো এইসব কথা বললাম তোমাদের জন্য। ঠিক আছে, তোমরা যারা নিতে চাও অবশ্যই নিতে পারো। ঠিক আছে, যারা টার্গেট রেখেছো যে এবার আমাকে এসএসসি জিডিতে মানে পেতেই হবে, চাকরিটা পেতেই হবে, ঠিক আছে, তো তাদের জন্য আমরা কিন্তু এই কার্গিল ব্যাচটা কিন্তু লঞ্চ করেছি। বোঝা গেল? তো দেখো এবার বললাম কি গঙ্গার উপনদী সমূহের সংক্ষিপ্ত বিবরণ। ঠিক আছে, এই যে দেখো গঙ্গা নদীটা বয়ে গেছে, তো গঙ্গা নদীর বিভিন্ন যে উপনদীগুলো রয়েছে এই উপনদীগুলোর সম্পর্কে কিন্তু আমরা এখন জানবো। প্রথমে দেখা যাক যমুনা। যমুনা দেখো কোথা থেকে উৎপত্তি লাভ করেছে যমুনা, যদি আমরা দেখি যমুনেত্রী হিমবাহ থেকে। কোথার থেকে? যমুনেত্রী হিমবাহ থেকে। দেখো এটা হচ্ছে যমুনার হচ্ছে মোট দৈর্ঘ্য যদি দেখি 1376 কিমি, এটাও কিন্তু পরীক্ষায় আসে, কারণ গঙ্গার প্রধান উপনদী হচ্ছে যমুনা, যমুনার দৈর্ঘ্যটা কিন্তু পরীক্ষায় আসে। দেখো যমুনা গঙ্গার প্রধান এবং সবচেয়ে বড় উপনদী। বোঝা গেল? এবার দেখো যমুনার উপনদী, যমুনার আবার কী কী উপনদী রয়েছে? চম্বল, বেতোয়া, কেন, সারদা, হিন্দন, রামগঙ্গা, টোন্স, গিরি। এই যে এতগুলো উপনদী রাখার মেন কারণ হচ্ছে এখন কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়, কারণ ভিতর থেকে অনেক ভিতর থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে। ধরো টোন্স কোন নদীর উপনদী, টোন্স, বা তোমাকে দিয়ে দিল হিন্দন বা বেতোয়া দিয়ে দিল, কেন দিয়ে দিল কোন নদীর উপনদী, তাহলে তোমাকে এগুলো কিন্তু মনে রাখতে হবে। বোঝা গেল? এবার দেখো যমুনার তীরবর্তী শহর যমুনা, যেহেতু গঙ্গার সবথেকে বড় উপনদী। দেখো দিল্লি আমাদের যে রাজধানী আছে সেটাও কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত, গঙ্গা নদীর তীরে কিন্তু নয়। মথুরা, আগ্রা শহরটা, এটাও কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত শহর। এরপরে দেখো আরেকটি ঘরঘরা উপনদী, গঙ্গার ঘরঘরা উপনদী রয়েছে, মানস সরোবর লেক থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে, বা হ্রদ থেকে আমরা বলতে পারি। উপনদী আবার কী কী রয়েছে দেখো, তাপ্তি, সারদা এর রয়েছে। এরপরে দেখো গণ্ডক, গঙ্গার আরেকটি উপনদী। নেপাল, তিব্বত, হিমালয় থেকে এটি উৎপত্তি লাভ করেছে। কি বললাম? গণ্ডক নেপাল, তিব্বত, হিমালয় থেকে এটি উৎপত্তি লাভ করেছে। নেপালে এটা কিন্তু নারায়ণী নামে পরিচিত। ভীষণ ইম্পর্টেন্ট, নেপালে কী নামে পরিচিত? গণ্ডক। এটা কিন্তু পরীক্ষায় তোমাদের বারবার দেয়। বোঝা গেল? তো তোমাদের এগুলো ভালো করে অবশ্যই দেখে যেতে হবে। এরপরে চলে আসি কোশি। কোশি দেখো নেপাল এবং তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে, নেপাল তিব্বত থেকে বর্ডার থেকে। উপনদী দেখি কোশির, কোশি, অরুণ, তামুর। কোশিকে আমরা কি বলতে পারি? বিহারের দুঃখ বলতে পারি, এবং কোশিকে আমরা সপ্তকোশীও কিন্তু নামে কোশি এই পরিচিত। তাহলে বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? কোশি নদীকে, কারণ কোশি নদী বিহারে, কারণ এটি দেখো এটা যদি আমরা দেখি এটা হচ্ছে বিহার তিব্বত বর্ডার থেকে এসেছে, কারণ এখান থেকে প্রচুর জল নিয়ে এসে তা বিহারের যে সমতল ভূমি রয়েছে সেখানে এসে একবারে প্লাবিত করে, যার ফলে বন্যার সৃষ্টি হয় এবং মানুষের দুঃখের শেষ নেই। বোঝা গেল? তো কোশিকে কি বলা হয়? বিহারে কিন্তু দুঃখ বলা হয়। এবার দেখো দামোদর। দামোদর কাকে বলা হয়? দামোদরকে, এবার দামোদর আমরা জানি ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে, তাই না? বাংলার দুঃখ দামোদর নদীকে বলা হয়। এবার দেখো মোট দৈর্ঘ্য দামোদর 541 কিমি। এবার দামোদরের প্রধান উপনদী যদি আমরা দেখি বরাকর, পরীক্ষায় বারবার আসে। এছাড়াও যদি আমরা দেখি কোনা রয়েছে, জামুনিয়া রয়েছে, আর দামোদরকে বাংলার কিন্তু দুঃখ বলা হয়। এটিও ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরপরে চলে আসে সোন। সোন কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? অমরকণ্টক শৃঙ্গ। অমরকণ্টক শৃঙ্গ যদি আমরা দেখি মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু অমরকণ্টক। এই অমরকণ্টক থেকেই কিন্তু গঙ্গা নদীর উৎপত্তি। ঠিক আছে, সোন নদীর উৎপত্তি। এবার দেখো সোন হলো ভারতের উত্তর বাহিনী নদী। সোন তাহলে কি বাহিনী নদী? উত্তর বাহিনী নদী। এটি কিন্তু পরীক্ষায় বারবার আসে। সোন হচ্ছে আমাদের উত্তর বাহিনী নদী। এবং দেখো সোনের উপনদী রিহান, সরিউ, এন, কোয়েল, পুনপুন, নর্থ কোয়েল, এগুলো কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি সোনের প্রধান উপনদী। ঠিক আছে, এরপরে দেখে নিই চম্বল। কি রয়েছে? চম্বল বিন্ধ্য পর্বতমালা, বিন্ধ্য পর্বত। যমুনার উত্তর বাহিনী নদী হচ্ছে আমাদের চম্বল। ঠিক আছে, যমুনার প্রধান উপনদী যদি আমরা দেখি সেটা হচ্ছে চম্বল।
এটিও কিন্তু উত্তরবাহিনী নদী। এটি যমুনার সাথে সমান্তরালভাবে প্রবাহিত হয়ে উত্তরপ্রদেশের এটোয়া বা এটোয়ানা জেলায় যমুনা নদী মিলিত হয়েছে, যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। চম্বলের উপর কোটার কাছে গান্ধী সাগর বাঁধ কিন্তু নির্মাণ করেছে এই চম্বলের উপর। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। চম্বল হলো ভারতের উত্তরবাহিনী নদী, কিছুক্ষণ আগেও বললাম। চম্বল হলো ভারতের উত্তরবাহিনী নদী, আর চম্বল হচ্ছে যমুনার প্রধান উপনদী। দেখো গঙ্গার এবার শাখা নদীগুলো দেখব, যেগুলো থেকে গঙ্গার বিভিন্ন শাখা বেরিয়েছে। এটা হলো কি বললাম, মেন নদী। তো মেন নদী থেকে আরও কিছু নদী বা শাখা প্রশাখা বেরিয়েছে, যেমন বটগাছের শাখা। তো এরকম কিছু শাখা নদী বের হয়। দেখো কি কি সেই শাখা নদীগুলি: ভৈরবী, জলঙ্গি, মাথাভাঙ্গা, চূর্ণী, পিয়ালি, রায়মঙ্গল, সপ্তমুখী, মাতলা এগুলো হচ্ছে গঙ্গার শাখা নদী। এবার দেখো গঙ্গার তীরে প্রধান শহরগুলি কি কি: হরিদ্বার, এলাহাবাদ, কানপুর, বারাণসী, পাটনা, মুঙ্গের, ভাগলপুর, নবদ্বীপ, কলকাতা। এগুলো হচ্ছে গঙ্গার তীরের প্রধান শহর, ভীষণ ইম্পর্টেন্ট। এবার দেখো গঙ্গা বদ্বীপ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এবার এটা ব্রহ্মপুত্র নদী আর এটা আমাদের গঙ্গার নদী। এবার এখানে যে বদ্বীপটা সৃষ্টি করবে, নিচের দিকে বদ্বীপটা সৃষ্টি করবে গঙ্গা প্লাস ব্রহ্মপুত্র, এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ। বোঝা গেল? এবার দেখো গঙ্গা সম্পর্কে আমাদের ডিটেলসে হয়ে গেল আলোচনা। এবার গঙ্গা নদী থেকে যেগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে, যেগুলো আপকামিং এক্সামের জন্য তোমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সেগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করব। ঠিক আছে? তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে: কুমায়ুন হিমালয় থেকে উৎপন্ন একটি নদীর নাম লেখো। কুমায়ুন হিমালয় প্রথমেই যখন বলেছিলাম সিন্ধু, ব্রহ্মপুত্র, সোন, গঙ্গা। অপশন নাম্বার ডি, গঙ্গা হলো কি কুমায়ুন হিমালয় থেকে উৎপন্ন একটি নদী, কারণ আমরা জানি উত্তরাখণ্ড হিমালয়কে কুমায়ুন হিমালয় বলা হয়। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে: নিম্নের কোনটি সুন্দরবন অঞ্চলের জোয়ারের জলে পুষ্ট নদী? যেহেতু আমরা সুন্দরবন দেখলাম, এখানে গঙ্গা যেখানে প্রবাহিত হয়েছে শেষ মোহনাটা, সেটা হচ্ছে সুন্দরবন এলাকার মধ্যে পড়ছে, তাই না? এবার দেখো কি রয়েছে: ভাগীরথী, ময়ূরাক্ষী, গোসাবা, কংসাবতী। নিম্নের কোনটি সুন্দরবন অঞ্চলের জোয়ারের জলে পুষ্ট নদী? সেটা হচ্ছে আমাদের কি অপশন নাম্বার সি, গোসাবা। নেক্সট দেখো কি রয়েছে: দামোদর নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? কিছুক্ষণ আগেই বললাম ক্লাসে, খামারপাত পাহাড় থেকে, পরেশনাথ পাহাড় থেকে, রাজমহল পাহাড় থেকে, মহাকাল পাহাড় থেকে। অপশন নাম্বার সি আমাদের এখানে, অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, খামারপাত পাহাড় থেকে। ঠিক আছে? এরপরে দেখো ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছে কিসের জন্য? ফারাক্কা বাঁধ জলবিদ্যুৎ তৈরি করার জন্য, কৃষিক্ষেত্রে জলসেচের জন্য, হুগলি নদীর জলপ্রবাহ বাড়াতে, উপরে কোনোটি নয়। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, হুগলি নদীর জলপ্রবাহ বাড়াতে আমরা যদি দেখি ফারাক্কা বাঁধ কিন্তু নির্মাণ করা হয়েছিল। এরপরে দেখো দেবপ্রয়াগ, কোন নদীগুলো মিলিত হয়েছে দেবপ্রয়াগে? আর প্রথম যে প্রয়াগটা দেখলাম সেটাই দেবপ্রয়াগ। দামোদর ও হুগলি, অলকানন্দা ও ধৌলি গঙ্গা, ভাগীরথী এবং অলকানন্দা এবং মন্দাকিনী। অপশন নাম্বার এখানেও সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলিত প্রবাহের নাম কিন্তু আমরা দেখেছিলাম দেবপ্রয়াগ। এরপরে দেখো অমরকণ্টক শৃঙ্গ বা মধ্যপ্রদেশ থেকে কোন নদী উৎস লাভ করেছে বা উৎপত্তি লাভ করেছে? দেখো কী রয়েছে, গোদাবরী, মহানদী, সবরমতী, আর কি রয়েছে আমাদের সোন। তো অপশন নাম্বার ডি যদি আমরা দেখি, সোন নদী কিন্তু এই অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। অমরকণ্টক শৃঙ্গ কি বললাম, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে এই অমরকণ্টক। ওকে, চলো নেক্সট প্রশ্ন। গঙ্গা ও কোশির সঙ্গমস্থল হলো, গঙ্গা ও কোশির সঙ্গমস্থল হলো নন্দপ্রয়াগ, উলুবেড়িয়া, কুরুশিয়া, হাজিপুর। তো গঙ্গা এবং কোশির সঙ্গমস্থল অ্যাকচুয়ালি আমাদের অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার, কুরুশিলা নামে পরিচিত, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটি কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদিও, ঠিক আছে, আপকামিং এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। গঙ্গা এবং যমুনা কোথায় এসে মিলিত হয়েছে? গঙ্গা এবং যমুনা হলদিয়া, ধুলিয়া, বিষ্ণুপ্রয়াগ, প্রয়াগরাজ। অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, প্রয়াগরাজ হবে। ঠিক আছে? এছাড়াও যদি আমরা দেখি গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীও কিন্তু এই প্রয়াগরাজে কিন্তু মিলিত হয়েছে, তাই প্রয়াগরাজের অপর নাম কিন্তু ত্রিবেণী সঙ্গম। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, নিম্নলিখিত কোন নদীটি মানস সরোবরের কাছের থেকে উৎপত্তি লাভ করেনি? এখানে প্রশ্নটা ভালো করে দেখবে তোমরা, করেনি আছে, তাই তো। গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, সিন্ধু। তো আমাদের যদি দেখি অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, গঙ্গা নদীটি কিন্তু আমরা যদি দেখি মানস সরোবরের কাছ থেকে উৎপত্তি লাভ করেনি। তাহলে কারা কারা করেছে?
তাহলে আমরা যদি দেখি এই তিনটা নদী কিন্তু পড়েছে, যমুনা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এই তিনটা নদী কিন্তু মানব সরোবরের কাছ থেকে উৎপত্তি লাভ করেছে। নেক্সট প্রশ্ন দেখো, গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? এলাহাবাদ, পাটনা, কানপুর, লখনৌ। তো কী হবে সঠিক অ্যান্সার? অপশন নম্বর এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, এলাহাবাদ। ঠিক আছে, এলাহাবাদের বর্তমান নামেই কিন্তু প্রয়াগরাজ। কারণ আমরা যদি দেখি এর আগের নাম বা পূর্ব নামও কিন্তু প্রয়াগরাজ ছিল, কিন্তু পরবর্তীকালে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছিল এলাহাবাদ। যদিও এখন এই এলাহাবাদের নাম আবার পরিবর্তন করে কি রাখা হয়েছে? প্রয়াগরাজ। ঠিক আছে, আর আমাদের যে ভারতীয় প্রমাণ সময় এই এলাহাবাদের কিন্তু মধ্যে অবস্থিত। বোঝা গেল? তো দেখো, এই ছিল আজকে আমাদের গঙ্গা প্লাস গঙ্গা নদীর থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে।